আজকের ১ নম্বর ঘটনাটি হলো একটি পরীর ঘটনা। আশা করছি সকলকে ভালো লাগবে। শুরু করছি আজকের বোতাম ভিডিও। উনি লিখছেন পর্ব ১। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায়। এরমি একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো। আগে আমার পরিচয়টা দিই। আমি মেঘা চ্যাটার্জি। আমি একজন সায়েন্স টিচার। ভূত প্রেত এই সমস্ত কিছুর উপর আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। তবে নিজের মাকে তো আর অবিশ্বাস করা যায় না। এই গল্পটি শুধু গল্প নয়, এটি একটি সত্যি ঘটনা। স্কুল থেকে আজ আসতে একটু লেট হয়। অনেক কষ্ট করে নিজের বিগত ৫ বছর অতিবাহিত করে নিজের জেলাতে পোস্টিং পেয়েছি। না হলে বুঝতেই পারছেন যতই কর হয় বাই না কেন মা বাবা উত্তর চাইতেন না আমি বাইরে কোথাও চাকরি করি। সব সময় নিজের কাছে রাখতে চাইতো। সে বাদ দিয়েই কথা তো আলকে বাস মিস করে ফেলি। পারের বাস আসতে প্রায় ৮ ঘন্টা লোড, সেই জন্যই আমি লোড হয়ে যাই। এরই মধ্যে মা বাবা মিলে প্রায় ৬ বার কল করে ফেলেছে। আমার আসাতে সন্ধ্যা সরিয়ে ৭ বেজে গেছে। সেই দিন খুব বৃষ্টিও হচ্ছিল, থামার নামই নেই। বাড়ি গিয়ে মা বলালা হাত মুখ ধুয়ে নে, আমি টিফিন রেডি করাছি খোয়ে নেই। আমিও যথা সময় গা ধুয়ে চেঞ্জ করে খাবার টুকিলা বাসি। আমার পাশে বাবা এসে বসল। বড় হয়েছো, চাকরি করছো, নিজের পায়ে দাঁড়িয়ে চত, এবার জীবন সঙ্গীর কথা ভাবো। তোমার যদি কাউকে পছন্দ থাকে তবে আমাদের জানাও, কিছু নেই, তোমরা যা ভালো বুঝবে ভাই হবে। এই বলতে বলতে কারেন্ট চলে গেল। আমার মাথায় কি ভূত চাপলো। গরম গরম সিঙ্গারা আর কাপে চুমুক দিতে বললাম, বাবা তুমি তো তোমার ঝুলিতে অনেক গল্প ভরে রেখেছ, একটা বলো দেখি। বৃষ্টি ভেজা সন্ধ্যার পড়লুতে ভালোই লাগে। আমি কথা এড়ানোর জন্যই পাল্পের প্রসঙ্গ তুলে আনি। বাবাও রাজি হয়ে গেল। বাবা বলল ঠিক আছে, তবে বলি একটা সত্যি ঘটনা। আমার বাবা একজন রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার। বাবা বলতে শুরু করলেন, আজ থেকে ৩৫ বৎসর আগের ঘটনা। আমি আর আমার সহকর্মী শিবেন বাবু একই সাথে থাকতে 1 বেডরুম কোয়ার্টারে। চারিদিকে জঙ্গল, বড় বড় পাইন, দেবদারু গাছ। দিনের বেলাতেও সূর্যের আলো ঢোকে না, তারই মাঝে জংলি জন্তু জানোয়ারের ভয়। আগেই বলে রাখি, জঙ্গলটা হলো জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান। আমাদের ডিউটি করবার সময় প্রতিনিয়ত পরিবর্তন হতো। এইভাবে আর কয়েকজন সঙ্গী মিলে বনজঙ্গলে দিন কাটছিলাম। এই রকম এক শীতের রাতে আমার ডিউটি সন্ধ্যা ৬টাতে শেষ হয়। যথারীতি আমি আমার কোয়ার্টারে এসে ফ্রেশ হয়ে কয়েকটা বই খুলে দেখছি। শিশির বাবু কি করছেন? জানালা দিয়ে দেখলাম শিবেন এসেছে। দাদা আমার রেডিওটারও কি যে হলো, কোন সেন্টার ধরছে না আপনারটা? দিনকাল দিয়ে যারো, নয়তো অফিস ডিউটি করতে বিরক্ত লাগবে। এই শিবেনের আবার রেডিও শোনার খুব নেশা, আর তখন তো আর তোমাদের মতো মোবাইল সবার হাতে ছিল না। এই বলে বাবা একটু থামলো। এর মধ্যে মা এসে রাতের রান্নার সবজি কাটতে কাটতে বলল, অন্য কথা বলো না, এসব কথা পুরনো প্রসঙ্গ কেন শিপুকে শোনাস? এবার বলে রাখি, বাবার আদরের আমার ডাক নাম শিপু। বাবা থামলে কেন বলো? ওকে জানতে দাও, ও তোর আমাদের কথা বিশ্বাস করবে না। শুনতে ক্ষতি কি? বাবা আবার শুরু হলো। শিবেনকে রেডিও দিয়ে আমি যথাসময়ে বই নিয়ে বসলাম। তিন্নু চাচা ১ কাপ কফি নিয়ে আসো। হ্যাঁ সাহেব দিচ্ছি বলে কিছুক্ষণের মধ্যে দিয়ে গেল। আর বলে গেল রাতে খাবার তৈরি হয়ে যাবে, ভাড়াতারি আজ একটু ভাড়াতারি বাড়ি ফিরবে, বড় মেয়ে অনেক দিন পর এসেছে। আমি বললাম ঠিক আছে যাও তাহলে। তারপর রাত ৭টা নাগাদ বলল, সাহেব খাবার তৈরি হয়ে গেছে, আমি তবে আসি। হ্যাঁ যাও, দেখে শুনে। জঙ্গলের রাস্তা খুব একটা ভালো নয়, সাবধানে। হ্যাঁ বাবু।
আর যাবার সময় সদর দরজাটা ভেজিয়ে দিও। দিনু মাথা নাড়ল। দিনু বিদায় নিল। আমি ভাবলাম একটা সিগারেট খাই, এই ভেবে প্যাকেট থেকে একটা সিগারেট ধরাতেই অদ্ভুত একটা গন্ধ নাকে আসলো। এত সুন্দর একটা গন্ধ যে বলে বোঝাতে পারবো না, যেমন সুন্দর তেমনি উগ্র। বদ্ধ ঘরে সিগারেটের গন্ধ কেউ হার মানাল, ঠিক যেন পুরো জঙ্গলে আতর ঢেলে দিয়েছে। হঠাৎ দূরের ঝোপটা নড়ে উঠল, ওই দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই কালো কম্বল মুড়ি দিয়ে কিছু ছোট আকৃতির মানুষ দৌড়ে অন্য দিকে পালিয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না যে ওরা বেআইনিভাবে কিছু একটা উদ্দেশ্য নিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। সাথে সাথে ঘরের ল্যান্ডলাইন থেকে অফিসে ফোন লাগলাম। ফোনটা রিসিভ হতেই চেঁচিয়ে উঠলাম, কি হে, তোমরা ঘুমাচ্ছ নাকি? বেআইনিভাবে কেউ জঙ্গলে প্রবেশ করছে দেখো গিয়ে। তোমরা গাড়ি রেডি করে সাইটে যাও, দেখে আসো। অনেক রকমের বিপদ হতে পারে, যদি তেমন কিছু হয় তখন আমাদেরই খেসারত দিতে হবে। প্রভাকর গুরুং বলল, ইয়েস স্যার। মেয়ে দেখ, রাহা হো কেয়া কিয়া যায়, এমনিতেও খুব সাহসী ছেলে ওই। আমিও বললাম, ওকে যা করবে তাড়াতাড়ি করো। যদি কোন দুর্ঘটনা ঘটে তবে আমাকে ফোনে করো, আমি চলে যাব। বলে ফোনেটা রাখলাম। ডিনার করে কিছুক্ষণ একটা বই পড়ে চোখ দুটি বুজে আসছিল তো আর দেরি না করে শুয়ে পড়লাম। কাল সকালে অফিস গিয়ে কি শুনবো কে জানে। সকালে ভীষণ একটা গর্জনে ঘুম ভাঙল। অবশ্যই ওটা হাতির ডাক ছিল। যাই হোক, আমি ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে ড্রেস পরে রেডি হয়ে জিপ গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও পায়ে হাঁটার দূরত্বে গুরু আমার জন্য বরাদ্দ গাড়িটা ছিল আমার রুমের কাছেই, তাই ওটা ব্যবহার করলাম। গিয়ে দেখি প্রভাকর এখনো অফিস আছে। কি ব্যাপার, কালকে কিছু খোঁজ পেলে না? স্যার, আমরা দুজন গিয়েছিলাই, শিবেন বাবু ওর আমি, লেকিন কোন কিছু খুঁজে পাইনি। হায়কো লগতা হে কি কই রাতচা লোক খাবো। আমার মন কিন্তু শান্তি পেল না। কিসেরই বা গন্ধ ছিল ওটা, আর ওই মানুষগুলোই বা কে ছিল? এই সমস্ত প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। যাকে আমি ড্রাইভারকে বললাম, গাড়ি রেডি করো, আমি বেরোবো। গাড়িতে উঠে অনেকটা ঘুরে ঘুরে জঙ্গলে ওদের খুঁজলাম, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। ফিরে আসলাম অফিস। নিয়মিত কাজ সারলাম। কিছু দিনের জন্য ভাবলাই ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, সফলও হলায়। 2 দিন পর ছুটি মঞ্জুর হলো। বাড়ি গিয়ে হল আরেক কাণ্ড। বাবা না আন্নাকে পরিষ্কার জানালো এবার আন্নাকে বিয়ে করেই তবেই ফিরতে হবে। তখনকার দিনে ছেলে মেয়েদের কথা বাবা মারা গুনতো না, নিজেরা যা ভালো বুঝাতো ভাই করতো। আর বরাবরই আমার বাবা একটু গম্ভীর প্রকৃতির মানুষ। বাবার মুখের উপর দিয়ে কিছু বলার উপায় নাই, তাদের নাকি মেয়েও পছন্দ হয়ে গেছে। আমি সপ্তাহের ছুটি নিয়েছিলাম, যেহেতু অগ্রহায়ণ মাস ছিল, তাই বিয়ের ডেট পেতে ভাদের মুশকিল হয়নি। খালি তারই মাঝে তোর মায়ের সাথে আলাপ করার একটা সুযোগ আমার মামা করে দিয়েছিল। তা যদিও তোর মাকে সেই প্রখর দেখে মুখ ফিরাতে পারিনি, এত অপূর্ব সুন্দর মুখখানা। এই বলে বাবা মায়ের দিকে তাকিয়ে মিটি মিটি হাসল। মা মুখ বেঁকিয়ে বলল, বুড়ো বয়সে আদিক্ষেতা হম্মন। যাই হোক, আমি বললাম, বলো। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের 2 মাস পর বাড়ি আবার আসলাম। বাবা বলল, এবার বৌমাকে তোর সাথে নিয়ে যা। বেচারি একা একা থাকে, মন খারাপ করে। স্বাভাবিকভাবে তো এর ঠাম্মির সাথে খুটখাট লেগেই থাকতো। আমিও শুনে এখানে এসে থাকার মতো প্রস্তুতি নিতে লাগলাম। আগেই বলেছি, আমি আর শিবেন একই ঘরে দুজন ঘরে করে থাকতাম, তো সেই কোয়ার্টারটা বাদ দিয়ে বড় সড়ো কোয়ার্টার নিলাম। কিন্তু বাড়িটি সম্পূর্ণ কাঠে তৈরি, কিন্তু দোতলা, খুব সুন্দর। যেদিন তোর মাকে নিয়ে আসলাম প্রথম, তোর মায়ের খুব পছন্দ হয়েছিল বাড়িটি।
নিজের মতো করে পর্দা থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস নিজে পছন্দ করে কিনে এনে বাড়িটিকে সাজিয়েছিল। কিন্তু একটা সমস্যা হলো যে আমার তো ডিউটির ঠিক ছিল না, কখন রাতে আবার কখনো দিনে। তোর মা প্রথম প্রথম একা থাকতে ভীষণ ভয় পেত যখন রাতে বেশিরভাগ সময়ই জঙ্গলি হাতিরা একসাথে গর্জন করে উঠত। কখনো কখনো বাঘ সিংহের গর্জন শোনা যেত। যখন হাতি বা গন্ডাররা বাড়ির দেওয়াল ঘেঁষে পার হতো তখন খুব ভয় পেত। তাই বেশিরভাগ সময় আমার রাতে ডিউটি পড়লে তোর মা কান্নাকাটি করত। কিন্তু আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শিখল। অভ্যেস হয়ে দাঁড়ালো। পরবর্তীতে আর তার সেইরকম অসুবিধা হতো না। এরপর এইভাবে কয়েক মাস কাটলো। মাঝে মাঝে গ্রামের বাড়িতে গিয়ে মা বাবার সাথে আমরা দুজনে ছুটি কাটিয়ে আসতাম। তোর দাদুর বাড়িও তো মা ওই সুযোগে কয়েকদিন কাটিয়ে আসতো। এইভাবে 4টি বছর কাটলো। তারপর তুই এলি আমাদের কোলে, ভীষণ মিষ্টি একটা কুকুর। তোর মা একা একা তোকে নিয়ে পারবে না দেখে তোর দিদুন তোর মাকে প্রায় 8 মাস নিজের বাড়িতে রেখে দিয়েছিল। তোর মাকে নিয়ে আসলাম কোয়ার্টারে, তার তোকে দেখাশোনার জন্য একটা মঞ্জুরি নামে এটা অল্প বয়সী মেয়েকেও রেখেছিলাম। মেয়েটি ছিল আমাদের আগের কাজের লোক দিনু চাচার কেমন যেন ভাস্তি। দিন রাত সব সময়ই থাকতো তোর মায়ের সাথে সাথে। একদিন আমার রাতের ডিউটি ছিল বাড়িতে, তোর মা আর মঞ্জুরি একাই ছিল। আমার যেদিন করে ডিউটি রাতে থাকতো সেই দিন করে ওরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তো। হঠাৎ করেন রে রাত তখন 12টা কি 12:30, নুপুরের আওয়াজ আর সাথে সেই সঙ্গে মিষ্টি একটা সুগন্ধ। তোর মাকে তোর জন্য রাতে প্রায়ই জেগে থাকতে হতো। সে শুনতে পেয়ে উঠতে আসে জানালার ধারে, উঁকি মেরে দেখে গোটা জঙ্গল আলোয় পরিপূর্ণরূপে সেজে উঠেছে। মনে হচ্ছে রাত 12টায় এত আলো কোথায় থেকে আসছে। চারিদিকের ঝিঝি পোকার আওয়াজ সব বন্ধ হয়ে গিয়েছে। মনে হচ্ছে রাতে বেলা সূর্য উঠেছে। প্রভা অবাক হয়ে যায়, তারপর মঞ্জুরিকে ডাকে, কিরে মঞ্জু, কিরে মঞ্জু, ওঠ দেখ কি হচ্ছে বাইরে। কিন্তু কে কার কথা শোনে, মঞ্জু তো ঘুমে বেঘর হয়ে আছে। তারপর প্রভা আর কৌতূহলের বশে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। 1 পা 2 পা করে এগিয়ে যায়, এমন মনে হয় তাকে যেন কেউ সম্মোহিত করে দিয়েছে। নিজের মনে হাঁটতে থাকে, পৌঁছায় বাড়ির পিছনে একটা জঙ্গলের বড় বড় গাছে ঘেরা ডোবার কাছে। গিয়ে দেখে সাদা পা থেকে গলা অবধি ঢাকা সুন্দর পোশাক পরিহিতা একজন নারী ডোবার উপর থেকে কিছুটা উঁচুতে ভেসে বেড়াচ্ছে। আর কোথা থেকে যেন মন্ত্র জেরে জেরে মন্ত্র উচ্চারণের আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ পর তোর মা দেখে কোথায় সেই সুন্দরী মহিলা, সে পরিণত হয়েছে এক পিশাচিনী রূপে। আর সাথে সাথে তোর মা কিসের একটা ডাকে সম্বিত ফিরে পেয়ে পিছন ঘুরে পালাতে চেষ্টা করে, কিন্তু সেই পিশাচিনী তোর মাকে সেই রক্ত বর্ণ চোখে দেখা ফেলে। বিশাল বড় বড় তার দাঁত, আগুনে ঝলসে গেলে যেইরকম মুখ হয় সেই রকম মুখ, খোলা চুল যেন মাটিতে ঘেঁষ খাচ্ছে। 2 হাত পাশে ছড়িয়ে দিয়ে তোর মায়ের দিকে এগিয়ে আসে। তোর মা পালানোর চেষ্টা করতে তার মনে হয় তার ঘাড়ের উপর সে চেপে বসেছে। সেইখানেই তোর মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরবেলা এক শুকনো ডালপালা কুড়িয়ে বেড়ায় এক বুড়ি দেখতে পেয়ে চিনতে পেরে মঞ্জুকে গিয়ে খবর দেয়। এদিকে তোর কান্নায় মঞ্জু অস্থির, অমনে করেছে বৌদি কাছে কোথাও ফুল তুলতে গেছে। যাই হোক, খবর পেয়ে তোকে কোলে করে মঞ্জু আমাকে বাড়ির ফোন থেকে কল দেয়। আমিও রওনা দিই। আমি তোর মাকে তুলে নিয়ে আসি, ঘরে শুইয়ে দিই, ডক্টরকে কল লাগাই। কিছুক্ষণের মধ্যে ডক্টর আসে। তার আগে চোখে আমি জলের ছিটে দিয়ে তোর মায়ের জ্ঞান ফেরে। উত্তর তাকে পরীক্ষা করে বলে, সামান্য কিছু শারীরিক দুর্বলতা আছে, রাতে ঘুম না হওয়াতে শরীর দুর্বল, আর কিছু দেখে মারাত্মক ভয় পেয়েছে।
আপনি খেয়াল করুন এনার দিকে, কিছু মেডিসিন লিখে দেয়ার, খাওয়া দাওয়ারও নিয়ম বলে দিয়ে বিদায় নেয়। আমি জোর করে নির্দেশ দিই মঞ্জুরিকে, যাতে প্রভা কোনভাবেই নিজের অবহেলা না করে, আর চারিদিকে জঙ্গল রাতবিরতে দরজা খুলে ঘুটঘুটে অন্ধকারে বাইরে যেন না যায়, বড় কোন বিপদ হতে পারত। চারিদিকে জঙ্গলি জীবজন্তুর ভয়। আমার কথা শুনে মঞ্জুজুরি মাথা মারাল। তারপর থেকে শুরু হলো তোর মা প্রায়ই রাতে বাইরে বেরিয়ে যেত, সারাদিন আপন মনে বিড়বিড় করত, তোর প্রতি কোন খেয়াল ছিল না। জঙ্গলের কাছে সেই ডোবার ধারে বসে দিন রাত কি বলতো বিড়বিড় করে। একদিন আমি রাতে গা ধুয়ে শুতে আসলো, এমন সময় দেখি প্রভা বাড়িতে নেই। চিৎকার করে মঞ্জুরিকে ডাকি, কিন্তু ও আসে জানায়, বৌদি মুনি এখানেই তো ছিল, কোথায় গেল? আমি দৌড় দিই জঙ্গলের দিকে, দেখি ডোবার ধারে উপুর হয়ে বসে কি যেন করছে। আমি জোরে করে ডাক দি, প্রভা কি করছো তুমি? গোটা চুল ছাড়া আমার দিকে যেই তাকিয়েছে, আমি দেখে চমকে ছিলাম সেই দিন, সেই বীভৎসতা দেখে। চোখ তার সম্পূর্ণভাবে মণিহীন, পুরো সাদা, মুখে রক্ত লেগে আছে। আমাকে দেখে লাফ দিয়ে পাশে একটা সরার গাছ ছিল, সেই গাছে দুই হাতে ভয়ে দিয়ে লাফিয়ে গাছে উঠে গেল। আমি ওই দেখে মুখে ভাষা খুঁজে পাছি না, কি করব, কাঁদতে শুরু করি। আমি হনুমান চালিসা জপ করতে থাকি মনে মনে, সাথে সাথে ওই গাছের বড় একটা ডালে নিজের মাথা পিটিয়ে দেয়ার সাথে সাথে তোর মা অজ্ঞান হয়, গাছ থেকে হুড়মুড় করে পড়ে। খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু হাতে চোট পেয়েছিল। বাড়ি নিয়ে আসি। সকাল বেলা দিনু চাচা খবর পেয়ে বাড়িতে আসে, এসে তোর মাকে দেখেই বলে, উঠে বাবু পড়িতে ধরেছে দিদিমুনিকে। আমি বিশ্বাস করতে না চাইলেও কাল রাতের ওর ওই বীভৎস মুখ আর গাছে উঠা দেখে আর না মেনে পারলাম না। সেই দিন থেকে প্রভার খুব জ্বর, কমছিলি না। তো আমি দিনুকে বললাম, কিছু একটা ব্যবস্থা করো। ওই আমাকে বলল, বাবু আমাদের গ্রামে এক ওঝা আছে, আমি আজকে ওকে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় পর্যায়ে তোকে পড়ল বাবু। ও বাবু, আপনাদের পড়তে অসুবিধে হলে আমার প্রোফাইলে গিয়ে সমস্ত পর্ব পেয়ে যাবেন। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের উত্তরের আশায় থাকলাম।